যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি। আমরা 17 বছর কত নির্যাতনের মুখোমুখি হয়েছি, আমরা শুধু না, আমাদের কাছে কত নেতা, কত পুলিশের অফিসার, কত ডিসি অনুরোধ করে হাতে পায়ে ধরে প্রাণ ভিক্ষা চেয়েছে। আমরা কিন্তু না না, আপনাদের এটা নেতাদের মুখ থেকে বিগত সময় শুনে এসেছি আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কে, আমরা ছাত্রলীগকে নিষিদ্ধ করার কে। এখন আপনি বক্তৃতা দেবেন, খুঁচা দিবেন, আমাদের সন্তানদের রক্তের গা এখনো শুকায় নাই। আমরা আসলে এটা মনে করেছিলাম অনেক আগে থেকে, সরকার যখন ক্ষমতায় ছিল দেশটাকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিল, এই দেশটা তার বাবার, দেশের জনগণ, প্রজা এবং প্রতিটা স্তরে স্তরে শুধু শেখ মুজিব, আওয়ামী লীগ, এর বাইরে কিছুই থাকবে না। এবং আমরা জানতাম এর পরিণতি অনেক ভয়াবহ হবে, শুধু আমরা জানতাম না, আওয়ামী লীগ নিজেও জানতো এই বিষয়টা। সেই জন্যই বলেছিল আওয়ামী লীগের সাবেক সংগ্রাম সম্পাদক, আওয়ামী লীগের পতন হলে লক্ষ লক্ষ লোক এই দেশে মারা যাবে। কিন্তু আমরা বাঙালি যেতে অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছে। যেই ঘটনাটা ঘটে গেল 2 দিন আগে, এটা কিন্তু হওয়ার কথা ছিল পুরোপুরিভাবে 5ই আগস্টের পরেই। শুধু এটা না, পুরো বাংলাদেশে আওয়ামী লীগের নেতারা যে দুঃশাসন কায়েম করেছিল, পাড়া মহল্লা থেকে শুরু করে প্রতিটা জায়গায়, সেই ক্ষেত্রে কিন্তু 5ই আগস্টের পরে কিছুই হয়নি। কিন্তু আমরা পর্যায়ক্রমে দেখে এসেছি তাদের উস্কানি বন্ধ হচ্ছিল না। বিশেষ করে এত বড় অপরাধের পরে, যেখানে ছাত্র জনতা নিরীহ 2000 অধিক মানুষকে হত্যা, পৃথিবীর কোন স্বৈরাচার এরকম হত্যাকাণ্ড কোথায় ঘটিয়েছে কিনা আমার জানা নেই। এরকম একটা হত্যাকাণ্ড ঘটনা পরে তাদের মাঝে বিন্দু মাত্র অনুশোচনা দেখছি না। বিশেষ করে তাদের নেত্রী ভারতে বসে যেইভাবে কথা বলছে, এই জাতি যে এখনো আওয়ামী লীগের নেতা কর্মীদের সহ্য করছে এই দেশে, এটা একটি বড় সারপ্রাইজ। আমি যাচ্ছি খালেদ সাইফুল্লাহ আপনার কাছে, যে পুরো বিষয়টা আপনি দেখছেন কি করছে সারা বাংলাদেশে। জানি না আপনার এলাকায় কি হয়েছে, বিশেষ করে আমার এলাকায় গতকালকে খবর পেয়েছি, এবং আমরা কিন্তু এটা মনে করেছিলাম যে 5 তারিখের পরেই এই ঘটনাগুলো ঘটবে। কিন্তু মনে করব ছাত্র জনতা পুরো দেশবাসী কিন্তু অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে। এরপরে এই শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যই কি এর প্রতিফলন ঘটছে পুরো বাংলাদেশে? আপনি কি মনে করেন? সবাইকে আমার সংগ্রামী সালাম। আসলে আমি যে এলাকায় বসবাস করি, আমি একদিক দিয়ে খুব মানে একটা, সারা বাংলাদেশের মানুষ আমাদেরকে ঘৃণা করতো এই এলাকাকে কিছু মানুষের জন্য। এই মানুষদেরকে নিয়ে আমি আমার জেলাতে বসবাস করি। এর মধ্যে 1 নাম্বার ছিল ওই যে ঐতিহাসিক ডিবি হারুন, তারপরে বিপ্লব কুমার, তারপরে এর আগে আরো অনেকেই ছিলেন। আমি গত তারা কি 2 দিন আপনার যাবত এলাকার এই প্রবলেম। তারা কি আপনার এলাকার নাগরিক? জি জি জি, বিষয়টা একদম বুঝলেন? তারা কি আমাদের এলাকার, আমাদের শহরের। জি। আজকে একজনের বাড়ি, বিপ্লবের এবং বাড়িটা এবং সাবেক ঘুরিয়ে, প্রেসিডেন্ট আপনার এলাকার আব্দুল হামিদ সাহেবও তো আপনাদের প্রেসিডেন্ট, সেটা এলাকার। আমি বলছি। এরপরে জঘন্য বলবো কিনা জানি না, উনি যেহেতু মহামান্য রাষ্ট্রপতি ছিলেন, তবে উনি যেহেতু রাষ্ট্রপতি থাকা অবস্থায় এদেশে এত সমস্ত কিছু হয়েছে, দায় দায়িত্ব তো উনাকে বহন করতেই হবে। আর গত 2 দিন যাবত উনার বাড়ি, যেটা শহরের বাড়ি ছিল, এই শহরের বাড়িতে আগুন দিয়ে উনার বাড়ির একদম ডেক্সি সহ সব নিয়ে গেছে মানুষ। তারপরে বিপ্লব কুমার যে তার বাড়িঘর ভেঙে সমান করে ফেলেছে, তারপরে হারুনের বাড়িঘর সমান হয়ে গেছে। এই কাজ চলছে। এদিকে কাহারাকন্দ যে ডিআইজি ছিল, তার পাম্প, লোকজন রাতে আগুন দিয়েছিল, পরে প্রশাসনকে বলে টলে যেহেতু পাম্প, পরে প্রশাসন সিলগালা করে দিয়েছে। এই পরিবেশটা সৃষ্টি হয়েছে। আপনি দেখেন যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি। আমরা 17 বছর কত নির্যাতনের মুখোমুখি হয়েছি, আমরা শুধু না, আমার আরিফ বিল্লাহ ভাই সহ আমাদের যত রাজনৈতিক দল ছিল, আমরা মুখোমুখি হয়েছি। হওয়ার পরে ওই যে আপনি বললেন যে হাসিনা বলতেন যে আমাদের সমস্ত মানুষকে মেরে ফেলবে, অথচ আপনি দেখেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান সবচেয়ে বেশি নির্যাতিত আমাদের মধ্যে। উনি যখন ঘোষণা দিলেন যে একটা বিন্দু মাত্র আমরা ছেড়ে খাবো না, কোনো অবস্থাতেই কারে বাড়িঘরে যাব না, 5 তারিখ 6 তারিখ কোনোভাবে কিছু হয়েছে, 7 তারিখে আমরা টোটাল বিষয়টা কন্ট্রোলে নিয়ে আসছি। এনে আমাদের কাছে কত নেতা, কত পুলিশের অফিসার, কত ডিসি অনুরোধ করে হাতে পায়ে ধরে প্রাণ ভিক্ষা চেয়েছে, আমরা সব পাহারা দিয়েছি, একটা মানুষকে ফুলের টোকা দিতে দেই নাই। গত 6 মাস যাবত আমরা এটা চালাচ্ছি। আমাদের উপরে ইতিমধ্যে ব্লেম আসছিল যে আমরা নাকি আওয়ামী লীগকে ছাড় দিচ্ছি, অথচ গতকালকেও আমি একটা জাতীয় প্রেস ক্লাবে আমার একটা আঞ্চলিক সম্পাদক পরিষদের একটা মিটিং ছিল, আপনাকে আমি পাঠিয়েছি সেটা। ওইখানে জি। আমাদের স্ট্যান্ডিং কমিটির
স্ট্যান্ডিং কমিটির সদস্য, সবচেয়ে নির্যাতিত মানুষ চট্টগ্রামের সালাউদ্দিন সাহেব, উনি ছিলেন প্রধান অতিথি। উনি বলেছেন যে আওয়ামী লীগ নামে বাংলাদেশে কোনো রাজনীতি থাকবে না। আমরা তাদেরকে এটা রাজনৈতিক কি ভাষায় এই কথা বলে, সাইফুল ভাই, এটা কি আপনাদের ইদানিং পরিবর্তিত চিন্তা ভাবনার পরিবর্তন হয়েছে? আমরা কিন্তু না না আপনাদের এটা নেতাদের মুখ থেকে বিগত সময় শুনে এসেছি আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কে, আমরা ছাত্রলীগকে নিষিদ্ধ করার কে, মানে আওয়ামী লীগের পক্ষে কথা বলতে শুনেছি। হঠাৎ করে আপনাদের একটু বোধহয় চিন্তা ভাবনার পরিবর্তন হয়েছে। আসলে আমান ভাই, আপনি আমাদের নেতার কথাটাকে ব্যাখ্যাটা সঠিকভাবে করতে পারেন নাই, কিংবা জি, আপনি সঠিক বুঝেন নাই যে আমরা কি বলছি। আমি ব্যাখ্যাটা দিচ্ছি আপনাকে। জি, প্রথম থেকে আওয়ামী লীগের আমরা বিচার চাইছি, কারণ আমরাই তো বিচার চাবো। নির্যাতিত তো আমি 11 বছরের সাজাপ্রাপ্ত লোক। আমি জেল খেটেছি 5 থেকে 7 বছর। আমি তো বিচার, আওয়ামী লীগকে তো ছাড় দেওয়ার কোনো সুযোগ আমার হাতে নেই। কিন্তু আমি সেই ছাড়টা, যেহেতু আমরা একটা দল করি, এই জন্য আমরা সিস্টেমিক ওয়েতে যাওয়ার পক্ষে। যেমন সালাউদ্দিন সাহেব বলেছেন আওয়ামী লীগ নামে এটা করা যাবে না, উনি আবার ব্যাখ্যা দিয়েছেন যে কেন করবেন না। সংবিধানের ধারা আছে 47 না 52 একটা ধারা আছে, এই ধারাতে আপনি ইচ্ছা করলে রাষ্ট্র যদি মনে করে রাষ্ট্রীয়ভাবে, এটা কলিমুল্লাহ স্যার ভালো বলতে পারবেন, যে উনি সেই আইনের মধ্যে ফেলে আপনি এটাকে বাতিল করতে পারেন। তাহলে আপনি আইনের মধ্যে না যেয়ে তাকে কথা বলার সুযোগ দিয়েছেন, সুযোগ দিচ্ছেন। আপনি ছাত্রলীগকে ব্যান করেছেন, আপনি আওয়ামী লীগকে তো ব্যান করতে পারতেন, আপনি করেন নাই। ওনাদেরকে রেখেছেন। রেখে আপনি তার যে নেত্রী ইন্ডিয়াতে বসে আছেন, তিনি যে বক্তৃতাটা দিলেন, সে তো এখনো আওয়ামী লীগ বৈধ সংগঠন, এই হিসাবে সে বক্তৃতাটা দিয়ে ফেললো। এই বক্তৃতা দেওয়ার পরেই কিন্তু বাংলাদেশে আগুনটা আবার লাগছে।